নমস্কার। আমরা রক্তকরবীর দল। কবিগুরুর প্রতি আমাদের একটা ছোট্ট নিবেদন। গুরুদেবকে ছোঁয়ার ক্ষমতা আমাদের নেই। গুরুদেবকে প্রণাম জানিয়ে মানুষের কাছে পৌঁছানো আমাদের প্রধান উদ্দেশ্য। আমাদের নিবেদন কবির জন্মদিন উপলক্ষে কবিকে স্মরণ করা। সঙ্গতে আছেন আমাদের শ্রদ্ধেয় ও সর্বাধিক প্রিয় চন্দ্রশেখর ভৌমিক মহাশয়, মন্দিরাতে আছেন উমাশঙ্কর মল্লিক মহাশয়, সঙ্গীতে আছেন লিপিকা চ্যাটার্জি, নুপুর সিংহ রায়, মৌটুসী রুদ্র, ভাষ্যপাঠে আছে যুথিকা গাঙ্গুলি ও মৌটুসী রুদ্র। চির নূতনের দিল ডাক 25শে বৈশাখ, হে নূতন। একটি বছরের একটি বিশেষ দিন, বিশেষ একজন মানুষের উদ্দেশ্যে নিবেদিত। 25শে বৈশাখ যেন প্রতিটি বাঙালির কাছে উৎসবের দিন, আনন্দের দিন। 25শে বৈশাখ আমাদের জীবনে বারবার আসে, কিন্তু বাংলা 1268-র 25শে বৈশাখ একদিন ঘোষিত হয়েছিল মঙ্গল শঙ্খে। যে শুভ্র নব শঙ্খ পরাণ ভরে বেজেছিল, সে এক মহামনীষীর আগমন বার্তা ঘোষণা করে। তারপর থেকে আরো বহুবার বাঙালির জাতীয় জীবনে 25শে বৈশাখ এসেছে। হে নূতন, আশা দাও, আলো দাও, দাও সৃষ্টি সুখের দিশা। নব নব রূপে নব চেতনায় ফিরে ফিরে আসুক 25শে বৈশাখ। মহৎ প্রতিভার আবির্ভাব সব দেশ ও
জাতির জীবনে এক বাঞ্ছিত ও স্মরণীয় মুহূর্ত। তারা নতুন যুগের বাণীদূত। তারা জাতিকে অনুপ্রাণিত করেন উজ্জীবন মন্ত্রে। এই উজ্জীবন মন্ত্রে দীক্ষিত রবীন্দ্রনাথের কাব্যজীবনে তিনটি প্রবণতা লক্ষ্য করা যায়, যেমন মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, আবার মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক এবং মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক দৃষ্টিগোচর করায়। প্রথম প্রবণতা, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বলতে গিয়ে তার অগণিত গীতিনাট্য ও নৃত্যনাট্যের কথা উল্লেখ করতে হয়। এইরকমই একটি নৃত্যনাট্য মায়ার খেলা। নাটকের আধারে সঙ্গীত পরিবেশনই যার মূল লক্ষ্য। প্রেমের হাসি কান্নায় এর মুখ্য বক্তব্য। এসব নাটক নাটিকা যেন গানের মালা গেঁথে ঘটনা বিকাশের চেষ্টা। ফলে গীতি প্রবণতাই এর প্রধান বৈশিষ্ট্য। যৌবনের উচ্ছল তরঙ্গে খুলে গেল কবির কাব্যের উৎসমুখ। প্রেমকে ঘিরে কবি ভাবনা হলো উচ্ছ্বসিত বন্ধনহারা। রোমান্টিক কবি এই পর্যায়ে প্রেম চেতনার স্পষ্ট সুর শোনালেন। আমার পরানো যাহা তুমি আমার পরানো তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই আমার পরানো যাহা তুমি সুখ যদি নাহি যাও সুখের সন্ধানে আমি তোমার তোমাতে করিব দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ আমার পরানো যাহা তুমি তাই আমার পরানো যাহা এবার আসা যাক দ্বিতীয় প্রবণতার দিকে, মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক। এই অংশে কবি মানুষ প্রকৃতির রূপ রস গন্ধে এমন সূক্ষ্ম সংবেদনশীল হয়েছে যে এক একটি দৃশ্যের ও ভাব মুহূর্তের প্রেরণাজাত প্রত্যেক কবিতায় একটি অনন্য রূপে বিকশিত হয়েছে। গড়ে উঠল সন্ধ্যা সঙ্গীত থেকে পরিকোমল পর্যন্ত। একদিকে প্রকৃতির ভুবন ভোলানো ঐশ্বর্য, অন্যদিকে মানুষের জীবনধারার বিচিত্র কলতানে কবির হৃদয় পরিপূর্ণ হয়ে উঠল। কবির কবিতায় আলমোড়ার পার্বত্য দেশে বর্ষা মেঘের সমারোহ,
কবির চিত্তে এক যুগ যুগান্তরে প্রিয়জন মিলনের উৎকণ্ঠার স্পর্শ ঘনীভূত হয়েছে। এক দৈব সত্তা যেন এই বর্ষা প্রকৃতির ঘনঘটা ও বিদ্যুৎ চমকের অন্তর্নিহিত ভাবচেতনা আশ্রয় করে কবির অনুভূতিতে রূপ নিয়েছে ও তার জন্মান্তরীণ স্মৃতিকে উন্মোচিত ও উদ্বেল করেছে। ঝড়ের ব্যাকুলতার সঙ্গে হৃদয়ের ব্যাকুলতা, প্রকৃতির উন্মত্ত বিক্ষোভের সঙ্গে প্রিয় স্পর্শের উত্তেজনা, রোমাঞ্চ এক আশ্চর্য রাসায়নিক সমীকরণে এক হয়ে গেছে। তাই তিনি গেয়ে উঠলেন, অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। কোন লক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর, কোন লক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মন্দির, ঝঙ্কৃত তার ঝিল্লির মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। অঞ্চল ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বর্ষারোদিত হলো মুখরিত মেঘমন্ডিত ছন্দে, মেঘমন্ডিত ছন্দে। আনন্দঘন গভীর কমল আনন্দ ঘন বন্দে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। অঞ্চল ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। জন্মস্বরণে দগ্ধ ধরণী পড়েছিল পিপাসার দাগ, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। জন্মস্বরণে দগ্ধ ধরণী পড়েছিল পিপাসার দাগ, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। মাটির কঠিনে বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ, নব অঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ। ছিন্ন হয়েছে বন্ধন মন্দির, ছিন্ন হয়েছে বন্ধন মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। কোন লক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর, কোন লক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মন্দির, ঝঙ্কৃত তার ঝিল্লির মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। অঞ্চল ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। অঞ্চল ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর, হে গম্ভীর হে গম্ভীর, হে গম্ভীর হে গম্ভীর। এই সঙ্গে আমরা আর এক ঋতুর কথা উল্লেখ করব, সেটি হলো বসন্ত ঋতু। যেখানে মানুষের সঙ্গে ঈশ্বরের ঐশ্বরিক চেতনার মেলবন্ধন ঘটান কবি। 1309 বঙ্গাব্দের চৈত্র মাসে বসন্ত যাপন নামক একটি ঋতুসম্ভব রচনার উল্লেখ করা যেতে পারে। বসন্তের নবহিল্লোলিত প্রাণোচ্ছলতার সঙ্গে এক সুরে বাঁধা বসন্ত উৎসব এক রঙিন উৎসব। ঋতুরাজ বসন্ত রাজার মতো আবির্ভূত হয়। 1907 সালের 17ই ফেব্রুয়ারি রবি ঠাকুরের ছোট ছেলে সমীন্দ্রনাথ ঠাকুর এই বসন্ত উৎসবের প্রচলন করেন। আর তাই এই দোল উৎসবের সূত্র ধরে আমাদের নিবেদন, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। রঙে রঙে রঙিন
গগনেরও রঙ গগনেরও করে তখন হাসির আঘাতে তার মৌন রগে না হাসির আঘাতে তার মৌন রগে না কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে বাতাস ছুটেছে মনোময় রে ফুলের না জানে পরিচয় রে বাতাস ছুটেছে মনোময় রে ফুলের না জানে পরিচয় রে তাই বুঝি বারে বারে মন্দিরও দাঁড়ে দাঁড়ে তাই বুঝি বারে বারে মন্দিরও দাঁড়ে দাঁড়ে ভাই ফিরেছে জনে জনে ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। লোকসাহিত্যের অন্তর্গত বিভিন্ন প্রবন্ধে রবীন্দ্রনাথ পাবনা জেলার পদ্মাবক্ষে গ্রাম্য লোকের দ্বারা পাহিত একখানা ডিঙি নৌকা থেকে শ্রুত একটা পল্লী সঙ্গীতকে উপলক্ষ করে সমস্ত গ্রাম্য সাহিত্যের স্বরূপ বিশ্লেষণ ও উচ্চ সাহিত্যের সঙ্গে এর সম্পর্ক নির্ণয় করেছেন। এই গ্রাম্য সাহিত্যে কোনো উচ্চ ভাব নেই, তবে ছন্দ ও সুরে একটা ন্যূনতম দোলা আছে। পল্লী কবির কল্পনার প্রসার নেই, কিন্তু পল্লী জীবনে ক্ষুদ্র খণ্ডিত বিক্ষিপ্ত কর্মধারার সঙ্গে একটা নিগুড় মর্মগত ঐক্য আছে। গ্রামের ছবি, রাঙা মাটির ছবি, গ্রামের স্মৃতির সামান্য কথাগুলির ভাঁজে ভাঁজে জড়িত হয়ে এক প্রকার রস সৃষ্টি করে, যা বাউল সঙ্গীত নামে পরিচিত হয়। আমরা এখন এমন একটা গানের সঙ্গে সুর বেঁধেছি যে সুর বাজলেই আমরা যেখানেই থাকি না কেন, সে আমেরিকা হোক, লন্ডন হোক বা কলকাতায় হোক, শহর বা গ্রামে থাকি না কেন, পৌঁছে যাব গ্রামের সেই মেঠো পথে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে ওরে গান গারে মন
শেষে রবি জীবনে এলো অস্তমিত হওয়ার লগ্ন। 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণের ঘনঘোর বাদল দিনে এই মহাজীবন মরলোক ছেড়ে চললেন মহাপ্রস্থানের পথে। তিনি চলে গেলেন, কিন্তু দেশ ও জাতির কাছে রেখে গেলেন অফুরান ঐশ্বর্য ভাণ্ডার। তিনি মহাকবি বাল্মীকি, বেদব্যাস, কালিদাসের সার্থক উত্তরসূরি। তিনি ছিলেন মনুষ্যত্বের সাধক, ছিলেন ভারতাত্মার বাণীদূত, ছিলেন দুঃখী অবমানিতের জাগরণ কণ্ঠ। সুন্দরের আরাধনা করতে গিয়ে তিনি মানবিকতাকে বিসর্জন দেননি, বিস্মৃত হননি স্বদেশ ও সমাজ। তিনি আধুনিক ভারতের নবতীর্থ ক্ষেত্র, আর এই তীর্থে এসেই জানা যায় ভারতকে। তাই তো কবি জীবনের শেষ পর্বে উদাত্ত কণ্ঠে ঘোষণা করেন, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। বিশ্ব সাথে যোগে